আজ আমরা দেখতে চলেছি 2015 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি যার নাম হলো আই এম হিরো। এটি মূলত একটি জম্বি সার্ভাইভাল মুভি, যেখানে পুরো পৃথিবীতে ভয়ানক এক জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল। আর এই জম্বিদের শহরে সার্ভাইভ করছিল সকলের কাছে হিরো হতে যাওয়া একজন বোকালো। আমরা তো কম বেশি অনেক ধরনের জম্বি মুভির গল্প দেখেছি, কিন্তু আজকের এই মুভির গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং। মুভির শুরু থেকে শেষ পর্যন্ত একটি জায়গাতেও আপনার বোরিং লাগবে না, কারণ এই মুভিটি 2015 সালের পর ওয়ার্ল্ড ওয়াইড এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে জম্বি মুভির ক্যাটাগরিতে অনেকগুলো অ্যাওয়ার্ড রয়েছে এই মুভিটির দখলে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক জম্বিদের শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের একটি শহরে, যেখানে আমরা একটি কমিক কোম্পানিকে দেখতে পাই। এখানে বিভিন্ন ধরনের কমিক্স বুক লেখা হয়, তবে এই কোম্পানিটি খুবই ছোটখাটো একটি কোম্পানি ছিল। সেখানে একজন ডিরেক্টর এবং তার আন্ডারে 4 জন আর্টিস্ট কাজ করে থাকে, যার কিনা কমিক্সের বিভিন্ন ড্রয়িং গুলো করে থাকে। আর এই ড্রয়িং আর্টিস্টদের মধ্যে আমরা ইউকি নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। কমিক্স নিয়ে কাজ করা তার একটি প্যাশন ছিল। সে শখের বশে কম বেতন হওয়া সত্ত্বেও এই কাজটি করে থাকে। সেখানে আবার মিথু নামক একটি মেয়ে কাজ করত। তো একদিন যখন তারা সবাই কাজ করছিল, তখন তারা টিভিতে অদ্ভুত একটি নিউজ দেখতে পায়। শহরের রাস্তা দিয়ে নাকি একজন ব্যক্তি তার কুকুর নিয়ে হাঁটছিল, কিন্তু হঠাৎ করে সেখানে একজন মহিলা চলে আসে। আর সেই মহিলাটি সোজা সেই কুকুরটিকে কামড় বসিয়ে দেয়। এমনকি কুকুরটির মালিক যখন কুকুরটিকে বাঁচাতে আসে, তখন সেই মহিলা তাকেও কামড় দিয়ে দেয়। এতে করে সেই কুকুর এবং কুকুরের মালিকটিও হঠাৎ করে অদ্ভুত আচরণ করছে। এমন একটি নিউজ শুনে তারা সবাই তো একদম অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে আরো একটি নিউজ বলা হচ্ছিল, যেখানে হঠাৎ করে শহরের বিভিন্ন জায়গাতে তারা মানুষের উপর আক্রমণ করছে। তাই পুলিশেরা তাদের অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। এই নিউজটি শুনে ইউকির একজন কলিগ তাকে মজা করে বলছিল, এই কয়েকদিন তুমি একটু সাবধানে থেকো, কারণ চাকরি না পাওয়ার কারণে তোমার আচরণ অনেক অদ্ভুত হয়ে যাচ্ছে। তাই পুলিশ না জানিয়ে আবার তোমাকেও ধরে নিয়ে যায়। তবে ইউকির কাছে এই কথাটি একদমই পছন্দ হয় না। সে তখন তার সেই কলিগকে বলে, কমিক্সের ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে যে এটাতে মানুষের কতটুকু সৃজনশীলতা প্রয়োজন? আমি টাকার জন্য নয়, বরং নিজের প্যাশন থেকে কাজটি করে থাকি। ইউকির কথা শুনে তার সঙ্গে যারা কাজ করত তারাও ইউকির সাথে হাত মেলায়, আর তারা অনেক বেশি মোটিভেট হয়ে যায়। তারা সবাই কমিক্সের ব্যাপারে স্লোগান দিতে থাকে, যেন ইউকির মতো কমিক্স তাদেরও প্যাশন। কিন্তু এমন সময় একজন কলিগের ডাকে ইউকির হুঁশ ফিরে আসে। আসলে এতক্ষণ সে কমিক্সের ব্যাপারে যে মোটিভেশনাল কথা বলছিল, সেগুলো মূলত তার কল্পনা ছিল। সে সারাদিন কমিক্স নিয়ে কল্পনাতেই ডুবে থাকে, যদিও সে তার মনকে বারবার বোঝানোর চেষ্টা করে যে কমিক্স হচ্ছে তার প্যাশন। কিন্তু তারপরও সে মনে মনে অনেক ভালো একটি চাকরি পেতে চায়, আর সে সবসময় কল্পনাতে নিজেকে হিরো মনে করে। কিন্তু বাস্তব জীবনে সে ছিল খুবই ভীতু। তার কারোর সামনে দাঁড়িয়ে একটি কথা বলারও সাহস ছিল না। তার এই সমস্ত মোটিভেশন তার কমিক্স এবং তার কল্পনাতেই ফুটে ওঠে। তো এমন সময় আবার সেখানে তাদের ডিরেক্টর চলে আসে। ডিরেক্টর তাদের কাছে জানতে চায় যে তাদের নতুন কমিকটি কমপ্লিট হয়েছে কিনা। মিৎসু তখন তাকে বলে যে তার সমস্ত স্টোরি লেখা কমপ্লিট হয়ে গিয়েছে। ডিরেক্টর তখন তাকে তার স্টোরি নিয়ে অফিসে আসতে বলে। মিৎসু তখন সেখানে চলে যায়। এরপর অফিস শেষ করে ইউকি তার বাড়িতে ফিরে আসে, যেখানে সুজুকি নামক একটি মেয়ে ছিল। এই মেয়েটি হচ্ছে তার গার্লফ্রেন্ড। তবে সুজুকি এখানে তার সঙ্গে একটি কথাও বলে না। সে সেখানে চুপচাপ শুয়ে টিভি অন করে দেয়। আর ইউকিও এখানে কোনো কথা না বলে প্রতিদিনের মতোই একা একা খাবার খেতে শুরু করে। এমন সময় টিভিতে একজন মেয়ে বলছিল যে আপনারা কখনো এমন কোনো মানুষকে ভালোবাসবেন না যার কিনা শুধুমাত্র তাদের কাজ নিয়েই পড়ে থাকে। তাহলে ছোট্ট এই জীবন থেকে আপনারা সবকিছুই হারিয়ে ফেলবেন। ভালোবাসা কি জিনিস সেটা কোনোদিন বুঝতেও পারবেন না। সুজুকি তখন কথাগুলো ইউকিকে শোনানোর জন্য ভলিউম বাড়িয়ে দেয়। আর ইউকিরও কথাগুলো শুনে বেশ খারাপ লাগে। সে বুঝতে পারে যে সুজুকি আসলে কতটা কষ্ট পেয়েছে, কারণ সেও সবসময় তার কাজ নিয়েই পড়ে থাকে। সেদিন রাতের বেলা তার একদমই ঘুম আসছিল না, তাই সে বসে বসে তার কমিক্সের ড্রয়িং করছিল। তবে কিছুক্ষণ পর সে তার পুরনো জিনিসগুলো দেখছিল। তাকে বেস্ট কমিক্স ড্রয়িং আর্টিস্ট হিসেবে দেওয়া হয়েছিল। এরপর ইউকি তার লকারটি খুলে, যেখানে তার একটি গান এবং গানের লাইসেন্স ছিল। ইউকি তখন গানটি তার হাতে তুলে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হিরোর মতো পোজ করছিল। কিন্তু এসব দেখে সুজুকি একদম বিরক্ত হয়ে যায়। আর সে ইউকিকে বলে, তুমি তো ঠিক মতো ইনকামও করতে পারো না, এখন কি আমাকে একটু শান্তি মতো ঘুমোতেও দেবে না? ইউকি তখন তাকে বলে, তুমি দেখে নিও, আমার নিজের প্রথম কমিক্সটি অন্তত পাবলিশড হতে দাও, তারপর দেখবে কিভাবে আমার পকেটে টাকা আসতে থাকে। তারপর আমরা দুজন অনেক ভালো থাকবো, তোমাকেও আমি অনেক ভালো রাখবো সুজুকি।
তুমি শুধু আমাকে একটু সময় দাও। এসব বলে সে সুজুকির মন ভালো করার চেষ্টা করছিল। এবার পরের দিন ইউকি তার কমিক্সের স্টোরি নিয়ে একজন পাবলিশারের কাছে যায়, যাতে করে সে খুব দ্রুত তার কমিক্সটিকে পাবলিশ করতে পারে। তো সেই পাবলিশার তখন তার কমিক্সটি পড়ে বলে, তোমার কমিক্সের মধ্যে স্পেশাল কি আছে? এই স্টোরিটির মধ্যে তো আমি ইউনিক কোনো কিছুই দেখছি না। সম্পূর্ণ স্টোরিটি তো আমার সাধারণ কমিক্সের মতো লাগছে। আর ঠিক এমন সময় সেখানে একজন পপুলার কমিক্স রাইটার আসে। পাবলিশার তখন তার সঙ্গে কথা বলতে যায়। এদিকে সেই কমিক্স রাইটারের সঙ্গে ইউকির দেখা হয়ে যায়। ইউকি এবং সে দুজন দুজনকে চিনতে পারে। আসলে 15 বছর আগে ইউকি যে অ্যাওয়ার্ড পেয়েছিল, সেই অ্যাওয়ার্ড ফাংশনে এই কমিক্স রাইটারও একটি অ্যাওয়ার্ড পেয়েছিল। কিন্তু এত বছর পর ইউকি কোনো কিছু না করতে পারলেও এই রাইটার এখন অনেক পপুলার একজন রাইটার হয়ে গিয়েছে। আর ইউকির তো এখন পর্যন্ত নিজের কোনো কমিক্সই পাবলিশড হয়নি। তো এদিকে সেই পাবলিশার ইউকির স্টোরিটি রিজেক্ট করে দিয়ে সেই পপুলার রাইটারকে আপ্যায়ন করতে চলে যায়। ইউকির এই বিষয়টি অনেক খারাপ লাগে। ইউকি ভাবে যে সে আসলে একজন লুজার। এরপর সে সোজা সুজুকির কাছে ফিরে আসে। সুজুকি তার কাছে কমিক্স পাবলিশের খবর জানতে চায়। ইউকি তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সে জানায় যে তার কমিক্সটিকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। সুজুকি এতে আজকে ভীষণ রেগে যায়, আর সে তার কমিক্সের সমস্ত জিনিসগুলোকে ছুঁড়ে ফেলতে শুরু করে এবং সে চিৎকার করে ইউকিকে বলে, তোমাকে আমি কত বছর ধরে বলছি যে কমিক্সের দুনিয়া থেকে তুমি বেরিয়ে এসো। এসব দিয়ে কোনো কিছুই হবে না। তুমি একটি চাকরি খোঁজো, একটা ভালো জব করো। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। এতগুলো বছরে কমিক্সের পেছনে কাজ করে কি কোনো লাভ হয়েছে? তোমাকে বিয়ে করার জন্য অপেক্ষা করতে করতে আমার 34 বছর বয়স হয়ে গিয়েছে। আমি আর কত অপেক্ষা করব? তুমি কবে সাকসেস হবে আর তুমি কবে বিয়ে করবে? আমি আর একটি দিনও তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। এই বলে সুজুকি ইউকিকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়, কারণ এটা আসলে তারই বাড়ি ছিল। এরপর সুজুকি তার রুম থেকে কাঁদতে কাঁদতে ইউকিকে বলে, তুমি আজ থেকে তোমার কমিক্সের স্বপ্ন ছেড়ে দেবে। কমিক্সের সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি চাকরি খুঁজবে। বেতন আমাদের দুজনের চলার মতো হলেও হবে। আর তারপর তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু যদি তুমি এমনটা না করতে পারো, তাহলে কোনোদিনও আমার সামনে আসবে না। হয়তো তুমি তোমার জীবনে কমিক্সকে বেছে নেবে, না হলে আমাকে। সুজুকির কথা শুনে ইউকির অনেক খারাপ লাগে, আর সে দরজার কাছে গিয়ে তার কাছে ক্ষমা চায়। সে তাকে অনেকবার সরি বলে। এরপর সে তাকে বলে, তোমার রুমের ভেতরে আমার গানের লাইসেন্সটি আছে, আমাকে আমার লাইসেন্সটি দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। সুজুকি এতে বুঝতে পারে যে তাহলে ইউকি হয়তো কমিক্সকেই বেছে নিয়েছে। তাই সে রাগ করে দরজা না খুলে ভেতর থেকেই তাকে লাইসেন্সটি দিয়ে দেয়। ইউকি তখন বাইরের একটি বেঞ্চে এসে অনেক সময় যাবৎ মন খারাপ করে বসে থাকে। সে তার অফিসে শিফট হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার পরের দিন সকালে সে যখন তার অফিস করছিল, ঠিক তখনই টিভিতে একটি নিউজ দেখানো হচ্ছিল, যেখানে বলা হচ্ছিল যে শহরে নাকি নতুন একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মানুষ অদ্ভুত আচরণ করছে। ধারণা করা যাচ্ছে ভাইরাসটি আস্তে আস্তে ভয়ানক রূপ ধারণ করতে পারে। এদিকে এমন সময় মিছু তাদের সবাইকে বলে যে আজকে তার শরীরটা একদমই ভালো না, তার অনেক খারাপ লাগছে। তাই মিছু তখন সেখান থেকে অন্য একটি রুমে চলে যায়। এমন সময় তাদেরই একজন কলিগ তাদের সবাইকে জানায় যে প্রায় 2 ঘন্টা পর মিৎসু ডিরেক্টরের রুম থেকে আজকে বেরিয়ে এসেছে। আর বেরিয়ে আসার পর থেকে সে অনেক অদ্ভুত আচরণ করছে। তার শরীরে একটি কামড়ের দাগও দেখা যাচ্ছে। কিন্তু ডিরেক্টরের তো সুন্দর একটি পরিবার আছে, তাহলে ডিরেক্টর কেন মিৎসুর সঙ্গে এমন কাজ করেছে? তারা আসলে এখানে খারাপ কিছু ভাবছিল। তবে ঠিক এমন সময় সেখানে ডিরেক্টর চলে আসে। ডিরেক্টরও এখানে বলছিল তার শরীরও আজকে ভালো লাগছে না, তাই সে এখানে একটি মেডিসিন নিচ্ছিল। তবে এখানে দেখা যায় যে ডিরেক্টরের চোখগুলো আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করছে। অন্যদিকে ইউকি কমিক্স লিখতে লিখতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু ঠিক এমন সময় তাকে সুজুকি ফোন করে। ইউকি এটা দেখে অনেক খুশি হয়ে যায়, আর তার কলিগদের যাতে কাজে ডিস্টার্ব না হয় তাই সে কথা বলার জন্য বারান্দায় চলে আসে। কিন্তু এমন সময় সে একটি বিষয় লক্ষ্য করে যে আকাশে অনেকগুলো হেলিকপ্টার কোনো এক জায়গার দিকে যাচ্ছে, যেটা দেখে ইউকি অনেক ভয় পেয়ে যায়। সে ভাবে যে শহরে আবার ভাইরাস ছড়িয়ে পড়লো না তো, কারণ টিভিতে তো এমনটাই দেখানো হচ্ছিল। এদিকে সুজুকি কথা বলতে বলতে অনেক ইমোশনাল হয়ে যায়। ইউকি তখন তাকে বলে, তুমি ঠিক আছো? তোমার কি শরীর খারাপ লাগছে? কিন্তু সুজুকি তখন তাকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাগের মাথায় আমি তোমাকে অনেক কিছু বলেছি। তোমার স্বপ্নকে আমি ছোট করে দেখেছি। আমার উচিত ছিল তোমার এই অসময়ে তোমার পাশে থাকা। তাই তুমি আমাকে ক্ষমা করে দিয়ে আবারও বাড়িতে ফিরে এসো। সুজুকির কথা শুনে ইউকির অনেক দুশ্চিন্তা হচ্ছিল, তাই সে দ্রুত সুজুকিকে দেখতে চলে যায়। কিন্তু অনেক সময় যাবৎ বাড়ির দরজায় নক করার পরেও সুজুকি দরজা খুলছিল না।
এমনকি তার কোনো সারা শব্দও পাওয়া যাচ্ছিল না। ইউকি তখন দরজার সেই ছোট জায়গাটি দিয়ে তাকে দেখছিল। সুজুকি একদম সোজা হয়ে বিছানায় চুপচাপ শুয়ে রয়েছে। ইউকি এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সে বারবার তাকে দরজা খুলতে বলে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে সুজুকি অনেক অদ্ভুতভাবে বিছানা থেকে উঠে বসে। আর কিছুক্ষণের মধ্যে অদ্ভুত আচরণ করতে করতে সে বিছানা থেকে মাটিতে পড়ে যায়। আর কিছুক্ষণ পর সে সেখানে ছটফট করতে শুরু করে। ইউকি এতে অনেক ভয় পাচ্ছিল। এরপর আস্তে আস্তে সুজুকি দরজার দিকে এগিয়ে আসতে থাকে। আর যখনই ইউকি সুজুকির চেহারা দেখতে পায় তখন যেন তার আত্মা কেঁপে ওঠে। সুজুকি আসলে পুরোপুরিভাবে এখন একটি জম্বি হয়ে গিয়েছে। সে তখন দরজা খুলে সোজা ইউকির উপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু ইউকি কোনো মতে তাকে ধরে ফেলে। আর সে তাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তির ফলে ইউকির ফোনটি উপর থেকে একদম নিচে পড়ে যায়। ফলে ফোনটি ভেঙে নষ্ট হয়ে যায়। অন্যদিকে সুজুকি ইউকিকে কামড় না দিয়ে সে তার বাড়ির দরজার মধ্যে কামড় দেয়, যেটা দেখে ইউকি অনেক ভয় পেয়ে যায়। আর সে ধাক্কা দিয়ে সুজুকিকে তার রুমের মধ্যে পাঠিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই সুজুকি তার উপর আক্রমণ করতে যাচ্ছিল। ইউকি এতে এতটাই ভয় পেয়ে যায় যে সে তাকে তখন অনেক জোরে একটি ধাক্কা মারে, যার ফলে সুজুকি মাটিতে পড়ে তার মাথায় প্রচন্ড আঘাত পায়। আর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে সেখানেই মারা যায়। ইউকি এতে অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে এগুলো কি হচ্ছে। সে তখন তার গানটি হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর একটি ব্রিজের উপর দিয়ে যখন সে হাঁটছিল তখন সে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি তার হাতের একটি ক্ষত চেপে ধরে হাঁটছিল। আর ঠিক এমন সময় সে আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় যে একসাথে অনেকগুলো বিমান কোনো এক নির্দিষ্ট জায়গার দিকে যাচ্ছে। ইউকি বুঝতে পারে যে কিছু একটা তো হয়েছে, তাই সে দ্রুত তার অফিসে চলে যায়। সেখানে টিভিতে নিউজ চলছিল। নিউজটিতে বলা হচ্ছিল যে শহরে অনেক দ্রুত গতিতে একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির নাম হচ্ছে জম্বি ভাইরাস। যে মানুষ এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে যাচ্ছে তারাই কিছুক্ষণের মধ্যে জম্বিতে পরিণত হচ্ছে, আর আশেপাশে সমস্ত মানুষদের উপর হামলা করছে। তাদের হামলা এবং কামড়ের ফলে তখন সেই সুস্থ মানুষেরাও আস্তে আস্তে জম্বিতে পরিণত হচ্ছে। তাই এখনো শহরে যে সমস্ত সুস্থ মানুষেরা রয়েছেন তাদের সবাইকে সুরক্ষিত জায়গাতে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। টিভির সামনে দাঁড়িয়ে ইউকির একজন কলিগ নিউজটি দেখছিল, তবে তার হাতে একটি রক্তমাখা ব্যাট ছিল। দেখে মনে হচ্ছিল যে এখানে হয়তো কিছু একটা ঘটেছে। ইউকি তখন ভেতরে গিয়ে দেখতে পায় যে তার মাথা একদম ফাটিয়ে দেওয়া হয়েছে, আর সে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গিয়েছে। এরপর ঠিক এমন সময় সেখানে ডিরেক্টর চলে আসে। ডিরেক্টরের শরীরে একটি চাকু ঢোকানো ছিল, কিন্তু সে এখানে স্বাভাবিকভাবে ইউকিকে এসে বলে, তুমি কি তোমার কাজ শেষ করেছো? কিন্তু এমন সময় ইউকির কলিগ ডিরেক্টরের মাথায় আঘাত করে। ডিরেক্টর তখন আবারও উঠে একই কথা বলে যে তোমরা কি তোমাদের কাজ শেষ করেছো? সেই কলিগ তখন তাকে আরো মারতে থাকে। এই কলিগের নাম ছিল সাঙ্গো। সাঙ্গো এখানে ইউকিকে বলে যে নিউজে জম্বিদেরকে মেরে ফেলার একটি পদ্ধতি দেখানো হয়েছে। একমাত্র ব্রেইনে আঘাত করলেই তারা মরবে, তা না হলে তাদেরকে কোনোভাবেই মারা সম্ভব নয়। আমার কাছে গান থাকলে তো আমি খুব সহজেই তাদেরকে মারতে পারতাম, আর যদি আমরা তাদেরকে না মেরে ফেলি তাহলে আমরাও জম্বিতে পরিণত হয়ে যাব। এই বলে সাঙ্গো ডিরেক্টরকে মেরে ফেলে। আর সে ইউকিকে বলে, তুমি চাইলে তোমার সুরক্ষার জন্য এই ব্যাটটি তোমার কাছে রাখতে পারো। সুজুকি তখন সাঙ্গোকে বলে, আপনার কি হয়েছে? আপনি এত নৃশংসভাবে মানুষদেরকে মারতে পারছেন? সাঙ্গো তখন তাকে বলে, ওরা নিজেই আমাকে আগে মারতে এসেছিল। আমাকে ওদের মতো জম্বি বানিয়ে দিতে চাইছিল। ওরা আমাকে কামড় দিলেই তো আমি জম্বি হয়ে যেতাম। নিজেকে বাঁচানোর জন্য মানুষ কে না করতে পারে। এমন সময় ইউকি তার হাতে একটি কামড়ের দাগ দিচ্ছিল, যেখানে সুজুকি তাকে কামড় দিয়েছিল। কিন্তু সুজুকি প্রথমে দরজায় কামড় দেওয়ার ফলে তার সবগুলো দাঁত পড়ে গিয়েছিল, তাই ইউকির শরীরে কামড়টি ভালোভাবে লাগেনি। তবে এমন সময় ইউকির সামনে তাকিয়ে দেখতে পায় যে সাঙ্গো ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে। সাঙ্গো তখন তার পায়ের দিকে তাকিয়ে দেখতে পায় যে তার পায়ের মধ্যে একটি জম্বির কামড়ের চিহ্ন রয়েছে, অর্থাৎ কোনো জম্বি হয়তো আগে তাকে কামড় দিয়েছিল। আর সাঙ্গো যখন এটা বুঝতে পারে যে সে এখন জম্বিতে পরিণত হয়ে যাবে, তখন তার আগে সে নিজেই নিজেকে শেষ করে দেয়। কিন্তু এই দৃশ্য দেখে ইউকি অনেক ভয় পেয়ে যায়। তার মস্তিষ্কে এই বিষয়গুলো অনেক প্রভাব ফেলছিল। এবার কিছুক্ষণ পর সেখানে মিৎসু নামক সেই মেয়েটি চলে আসে। সেও এখানে ভয়ানক একটি জম্বিতে পরিণত হয়েছে। আর মিৎসু এখানে ইউকিকে দেখতে পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ছিল, কিন্তু ইউকি কোনো মতে তার হাত থেকে ছুটে বাইরে চলে আসে। আর সে সোজা রাস্তায় এসে দৌড়তে শুরু করে। শহরের পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না। কিছু মানুষ তো মানুষকে আক্রমণ করার জন্য দৌড়চ্ছিল, আবার কিছু মানুষ দৌড়চ্ছিল বাঁচার জন্য। এভাবে ইউকি যখন একদম রাস্তার মাঝখানে চলে আসে,
তখন দেখতে দেখতে মানুষের সংখ্যা আরো বাড়তে থাকে। প্রত্যেকটি মানুষের নিজেদের জীবন বাঁচানোর জন্য ছুটছিল। এখানে বোঝাই যাচ্ছিল না যে কে মানুষ এবং কে জম্বি। এসব দেখে ইউকি অনেক ভয় পেয়ে যায়, আর সে কোনো মতে সেই জম্বিদের মাঝখান থেকে দৌড়ে পালাতে থাকে। কিন্তু ইউকি আসলে পালিয়ে কোথায় যাবে সেটাই বুঝতে পারছিল না। এদিকে রাস্তায় একজন পুলিশ অফিসার দাঁড়িয়েছিল। ইউকি তখন তার কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু তার কাছে যাওয়ার পর সে বুঝতে পারে যে পুলিশ অফিসারও আসলে একজন জম্বি। তাই সেই জম্বিও তখন তার উপর হামলা করতে যাচ্ছিল। ইউকি কোনো মতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই জম্বি তার পিছুই ছাড়ছিল না। এরপর ইউকি যখন একটি সাইডের রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছিল, ঠিক তখনই তার পেছন থেকে একটি গাড়ি আসলে জম্বিটির সেই গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে। ঠিক তখনই তার পেছন থেকে একটি গাড়ি আসলে জম্বিটির সেই গাড়িটির সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। ইউকি তখন দৌড়ে তার সামনে একটি ট্যাক্সি দেখতে পায়, আর সেই ট্যাক্সি ড্রাইভার আরামে সেখানে ঘুমোচ্ছিল। ইউকি তখন সেই ট্যাক্সি ড্রাইভারকে ডাকতে শুরু করে, কারণ সেই ট্যাক্সির মাধ্যমে এখান থেকে পালাতে চাইছিল। ইউকি তখন সেই ট্যাক্সি ড্রাইভারকে ডাকতে শুরু করে, কিন্তু ঠিক এমন সময় তার কাছে একটি মেয়ে চলে আসে। এই মেয়েটির নাম হচ্ছে হিরোমি। হিরোমি ছিল একজন কলেজ স্টুডেন্ট। সেও একটি জম্বির হাত থেকে বাঁচার জন্য ইউকির পেছনে এসে লুকিয়েছে। সুজুকিও তখন সেই জম্বিটিকে দেখতে পায়, আর সে এখানে কল্পনা করতে থাকে যে সে তার কমিক্সের একজন হিরোর মতো জম্বিটিকে মারছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার এই স্বপ্ন ভেঙে যায়, আর সেখানে স্যুট পরা একজন ব্যক্তি এসে কোনো মতে গাড়ির দরজা খুলে ভেতরে চলে যায়। এতে ইউকি অনেকটা রেগে গিয়ে বলে যে ট্যাক্সিতে ওঠার জন্য তারা আগে এসেছে। এসব বলতে বলতে ইউকি এবং হিরোমিও ট্যাক্সির ভেতরে ঢুকে যায়। ইউকি ট্যাক্সির পেছনে বসেছিল, আর হিরোমি বসেছিল সামনে। অন্যদিকে নিউজে দেখানো হচ্ছিল যে ভাইরাস অনেক দ্রুত গতিতে সমস্ত জায়গাতেই ছড়িয়ে পড়ছে, আর বিজ্ঞানীরা বারবার এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে ব্যর্থ হচ্ছে। এদিকে ট্যাক্সির ভেতরে ইউকি লক্ষ্য করে যে তার পাশে যে স্যুট পরা লোকটি ছিল সে কিছুটা অদ্ভুত আচরণ করছে। সে অনবরত ঘেমে যাচ্ছে, আর ঠিক তখনই ইউকি দেখতে পায় যে সেই লোকটির হাতে একটি কামড়ের দাগ, যেটা সে একটি কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। আর এখন এই লোকটি আস্তে আস্তে জম্বি হতে শুরু করেছে। ইউকি এতে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু হিরোমি এই বিষয়টি লক্ষ্য করে না। সে ট্যাক্সির জানালা দিয়ে রাস্তার পরিস্থিতি দেখছিল। পুরো শহরের অবস্থা এতটাই খারাপ ছিল যে সম্পূর্ণ শহর যেন ধ্বংস হয়ে যাচ্ছিল। বিভিন্ন বিল্ডিং গুলোতে দাউ দাউ করে আগুনও জ্বলছিল। এদিকে সেই স্যুট পরা লোকটির নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, আর সে আস্তে আস্তে একদম জম্বিতে পরিণত হয়ে যায়। তবে যখন তার একটু সেন্স ছিল, তখন সে নিজেই তার রক্ত দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। আর ঠিক তখনই হিরোমি দেখতে পায় যে সে জম্বি হয়ে গিয়েছে। কিন্তু তার কোনো কিছু বলার আগে ড্রাইভার কোনো কিছু বুঝতে না পেরে সেই লোকটিকে একটি টিস্যু এগিয়ে দেয়। আর ঠিক তখনই সেই জম্বি ড্রাইভারের হাতে কামড় দিয়ে বসে। এমনকি সে ইউকিকেও কামড় দিতে যাচ্ছিল। আর গাড়িটি যেহেতু চলন্ত অবস্থায় ছিল, তাই ইউকি চাইলেও বের হতে পারছিল না। কিন্তু গাড়িটি জিগজ্যাগ মোশনে চলার কারণে জম্বিটি তাকে কামড় দিতে পারে না। আর এদিকে হিরোমিও তাকে বাঁচানোর চেষ্টা করছিল। এদিকে ড্রাইভারের যেহেতু এখনো সেন্স রয়েছে, তাই সে দ্রুত একটি বাটন প্রেস করে গাড়ির ব্যাকডোর খুলে দেয়। ফলে ইউকি তখন লাথি মেরে সেই জম্বিকে গাড়ি থেকে বের করে দেয়। কিন্তু জম্বিটি ইউকির পা চেপে ধরেছিল। তাই হিরোমি তখন সামনে থেকে কোনো মতে ব্যাকডোরটি বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু এতে করে কোনো লাভই হয় না। তবে কিছু দূর যাওয়ার পর একটি বিটের সঙ্গে ধাক্কা লেগে সেই জম্বিটি ছিটকে দূরে চলে যায়। আর একটি বাসের নিচে পড়ে সেই জম্বিটি সেখানেই মারা যায়। এতে করে ইউকি এবং হিরোমি যেন এবারের মতো বেঁচে যায়। কিন্তু ততক্ষণে আবার ড্রাইভারের শরীর অনেক খারাপ হয়ে যায়। ড্রাইভারও আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল। আর ড্রাইভার এখানে নিজে নিজেই বলছিল জম্বিদের জন্য কোনো ট্রাফিক রুলস নেই। এই বলে সে এখানে উল্টো পাল্টা ভাবে ড্রাইভ করতে শুরু করে, অর্থাৎ তার মানসিক অবস্থা খারাপ হতে শুরু করেছে। আর ড্রাইভারের এখানে উল্টো পাল্টা গাড়ি চালানোর ফলে তাদের গাড়ির দরজাটি ভেঙে রাস্তায় পড়ে যায়। এমনকি গাড়ির বিভিন্ন পার্টগুলো ভাঙতে শুরু করে। আর সেই ড্রাইভার যেন হিরোমিকে আক্রমণ করতে না পারে, তাই ইউকি কোনো মতে হিরোমিকে পেছনের সিটে টেনে নিয়ে আসে। তাই সে এখন ড্রাইভ না করে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করছিল। গাড়িও এতে অনবরত নিজের মতো চলছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পর ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। আর গাড়িটি প্রায় বেশ কয়েকবার রাউন্ড করার ফলে মাথায় আঘাত পেয়ে ইউকি এবং হিরোমি দুজনেই অজ্ঞান হয়ে যায়। আর অনেক সময় পর যখন ইউকির জ্ঞান ফিরে আসে, তখন ইউকি দেখতে পায় যে হিরোমি এখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ইউকি তখন হিরোমিকে ডেকে তোলে। এরপর তারা দুজন মিলে একসঙ্গে গাড়ি থেকে বেরিয়ে আসে। আর তারা দেখতে পায় যে এখানে শুধুমাত্র তাদের গাড়িটি নয়, বরং লাইনের পর লাইন সারি সারি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তবে রাস্তাতে শুধুমাত্র গাড়ি দেখা যাচ্ছিল, আর আশেপাশে তারা দুজন ছাড়া আর কোনো মানুষই ছিল না।
তারা তখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর তারা একটি সুরক্ষিত জায়গাতে চলে আসে। আর হিরোমি আশেপাশের পরিস্থিতি জানার জন্য তার মোবাইল ফোনটি চেক করছিল, যেখানে তার মোবাইলে অনেকগুলো মেসেজের নোটিফিকেশন এসেছে। মেসেজগুলো মূলত দেওয়া হয়েছিল গভর্নমেন্টের নম্বরের পক্ষ থেকে। এই মেসেজগুলোর ভেতরে তারা একটি মেসেজ লক্ষ্য করে, যেখানে লেখা ছিল যে শহরে এখন যত ধরনের সার্ভাইভার্সরা রয়েছেন তাদের শরীরে যদি জম্বি ভাইরাসের কোনো ইনফেকশন না থাকে, তাহলে আপনারা সার্ভাইভ করার জন্য মাউন্ট ফুজিতে চলে আসুন। এখানে আপনাদের জন্য সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। মাউন্ট ফুজি ছিল জাপানের একটি জায়গার নাম। তো এখানে তাদের এই মেসেজটি পড়তে পড়তে হিরোমির ফোনটি বন্ধ হয়ে যায়, কারণ তার ফোনে একদমই চার্জ ছিল না। এবার তারা হাঁটতে হাঁটতে হিরোমি একটি জায়গাতে এসে বসে পড়ে। আর এই জায়গাটিতে বসে দূর থেকে মাউন্ট ফুজি দেখা যাচ্ছিল, কারণ মাউন্ট ফুজি ছিল একটি মাউন্টেন। তো এবার তারা মাউন্ট ফুজিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা জঙ্গলের রাস্তা দিয়ে মাউন্টেন পর্যন্ত যাবে, কারণ মেইন রাস্তাটি তাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এবার তারা জঙ্গলের রাস্তার দিকে যেতে শুরু করে। প্রায় বেশ কয়েক ঘন্টা হাঁটার পর দেখতে দেখতেই সন্ধে হয়ে যায়। চারিদিকে অন্ধকার নেমে আসে। তাই তারা দুজন নিজেদের সেফটির জন্য একটি জায়গাতে থামে, আর তারা সেখানেই আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের দুজনেরই প্রচন্ড খিদে পেয়েছিল, আর ইউকির কাছে শুধুমাত্র একটি রুটি ছিল। ইউকি তখন সেখান থেকে অর্ধেক রুটি হিরোমিকে দেয়। হিরোমি এতে খুশি হয়ে তাকে মন থেকে ধন্যবাদ জানায়। তবে তারা এখনো দুজন দুজনার নাম জানত না, তাই হিরোমি ইউকিকে নিজের নাম জানিয়ে তার নাম জানতে চায়। ইউকি তখন জানায় যে তার নাম হচ্ছে ইউকি, যেটার অর্থ হচ্ছে হিরো। সে এখানে আরো বলে যে তার নামের অর্থ হিরো হলে কি হবে। বাস্তব জীবনে সে আসলে একজন লুজার। এত বছর বয়সে এসেও সে তার লাইফে কিছুই করতে পারেনি। কিন্তু হিরোমি তখন তাকে বলে যে সে যেন এমনটা না ভাবে, কারণ আজকে সেই তার জীবন বাঁচিয়েছে। এটাও তো একটা হিরোরই বৈশিষ্ট্য। কিন্তু তোমার কাছে তো গান আছে, তুমি তোমার গান কেন চালাচ্ছ না? গানের কথা বলতে ইউকি তখন হিরোমিকে বলে, তোমার কাছে কি নিজের সুরক্ষার জন্য কোনো গান আছে? আর গান না থাকলেও নিজের সুরক্ষার জন্য তোমার কাছে কি রয়েছে? হিরোমি তখন সেখানে একটি আইপ্যাড বের করে, আর সে ইউকিকে বলে, এই আইপ্যাডটির মধ্যে আমার মায়ের একটি গান রেকর্ড করা আছে। যখনই আমার কোনো কিছু নিয়ে ভয় লাগে, তখনই আমি আমার মায়ের কণ্ঠের এই গানটি শুনি, তাহলে সঙ্গে সঙ্গেই আমার মন ভালো হয়ে যায়। হিরোমি তখন গানটি প্লে করে একটি ইয়ারফোন ইউকিকে দেয়, আর সে ইউকিকেও গানটি শুনে দেখতে বলে। এরপর তারা দুজন মিলে একসঙ্গে গানটি শুনতে শুরু করে। হিরোমির মায়ের এই গানটি অনেক বেশি হৃদয়স্পর্শী ছিল, তাই তারা দুজনেই মনোযোগ দিয়ে গানটি শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। এবার সকালবেলা যখন ইউকির ঘুম ভেঙে যায়, তখন ইউকি দেখতে পায় যে হিরোমি তার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। কিন্তু এমন সময় ইউকি একটি ভয়ানক ব্যাপার লক্ষ্য করে। সেটা হলো হিরোমির ঘাড়ে একটি কামড়ের দাগ রয়েছে, আর সে তার দিকে বন্দুক তাক করে তার কাছে জানতে চায় যে এটা কিসের দাগ, সে কি জম্বি ভাইরাসে ইনফেক্টেড? কিন্তু হিরোমি ইউকির কথা কিছুই বুঝতে পারছিল না। সে ইউকির এমন ব্যবহারে নিজেও অনেক চমকে গিয়েছিল। তবে ইউকি যখন তার ঘাড়ে সেই কামড়ের দাগটির ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন হিরোমি তাকে জানায় যে 3 দিন আগে সে তার প্রতিবেশীর একটি ছোট বাচ্চাকে কোলে নিয়েছিল, আর সেই বাচ্চাটি হঠাৎ করেই তাকে এভাবে কামড় দিয়েছিল। সে জম্বি ভাইরাসে ইনফেক্টেড নয়, আর যদি সে সত্যিই জম্বি ভাইরাসে ইনফেক্টেড হতো, তাহলে এতক্ষণ সময় কি সে সুস্থ থাকতো? এরপর হিরোমি তাকে আরো বলে, তুমি যেহেতু আমাকে সন্দেহ করে আমার দিকে বন্দুক ধরেছ, তাহলে তুমি তোমার প্রশান্তির জন্য আমাকে শুট করতে পারো। এতে তোমার সন্দেহ দূর হয়ে যাবে। তাছাড়া পৃথিবীতে এখন আমার বেঁচে থেকেও কোনো লাভ নেই। আমি চাই না আমাদের দুজনের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকুক। তবে হিরোমির কথা শুনে ইউকি তার ভুল বুঝতে পারে, আর সে হিরোমিকে বলে যে হিরোমি যেন কোনো চিন্তা না করে, সে সবসময় হিরোমির পাশে থাকবে। সে যেভাবেই হোক মাউন্ট ফুজি পর্যন্ত হিরোমিকে নিয়ে যাবে। সেখানে গেলে তারা দুজনে সুরক্ষিত থাকবে। তো এরপর তারা দুজন মিলে আবারও মাউন্ট ফুজির উদ্দেশ্যে রওনা হয়। তো সেই জঙ্গলের রাস্তা দিয়ে প্রায় অনেক সময় ধরে হাঁটার পরে তারা দুজনই ক্লান্ত হয়ে একটি জায়গাতে বসে পড়ে। এমন সময় হিরোমি ইউকিকে বলে, তোমাকে এখন একাই মাউন্ট ফুজিতে যেতে হবে, আমি তোমার সঙ্গে আর যেতে পারবো না। হিরোমি তখন তাকে বলে যে তার শরীরটা অনেক বেশি খারাপ লাগছে। তার কাছে মনে হচ্ছে যে সে জম্বিতে পরিণত হচ্ছে। যদিও কোনো জম্বি তাকে কামড় দেয়নি, কিন্তু তার শরীরে যে ক্ষতস্থান ছিল সেটার মাধ্যমে জম্বিদের কোনো রক্তের মাধ্যমে তার শরীরে হয়তো জম্বি ভাইরাস প্রবেশ করেছে। এসব বলে হিরোমি ইউকিকে তার আইপ্যাডটি দেয়, আর বলে যে যদি ইউকির কোনো জায়গাতে ভয় লাগে, তাহলে সে যেন তার মায়ের গাওয়া গানটি শোনে। এসব বলতে বলতে কিছুক্ষণের মধ্যে হিরোমি জম্বিতে পরিণত হয়ে যায়। আর ইউকি এখানে চাইলেও তাকে গুলি করতে পারছিল না। তার হিরোমির জন্য অনেক খারাপ লাগছিল।
তাই সে বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর সেখানে একজন ব্যক্তিকে দেখতে পেয়ে তার কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু সেও আসলে ছিল অনেক ভয়ানক একটি জম্বি। তো সেই জম্বিটি তখন ইউকির উপর ঝাঁপিয়ে পড়ে। ইউকি তার হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সেই জম্বি তাকে কামড় দিতে যাচ্ছিল। তবে ঠিক এমন সময় সেখানে হিরোমি চলে আসে, আর হিরোমি সেই জম্বির হাত থেকে ইউকিকে বাঁচায়। আর সে ইউকির সামনে সেই জম্বির হাত পা ভেঙে একদম টুকরো টুকরো করে ফেলে। এদিকে হিরোমির এই রূপ দেখে ইউকি তো অনেক ভয় পেয়ে যায়। আর হিরোমি যখন ইউকির সামনে এসে দাঁড়ায়, ইউকি এতে আরো ভয় পেয়ে যায়। আর সেই হিরোমিকে বলে যে তাকে যেন সে না মারে, কিন্তু হিরোমি তার দিকে তার হাত বাড়িয়ে দেয়, আর সে তাকে মাটি থেকে টেনে তোলে। ইউকি তখন তার জীবন বাঁচানোর জন্য হিরোমিকে মন থেকে ধন্যবাদ জানায়। এরপর সে তার বন্দুক হাতে নিয়ে তাকে রেখে চলে যেতে শুরু করে, কিন্তু পরক্ষণে সে আবারও তার কাছে ফিরে আসে। আর সে হিরোমিকে তার সঙ্গে করে নিয়ে যেতে চায়, কারণ সে ভাবছিল হিরোমি হয়তো এখনো সুস্থ হতে পারবে, কারণ সে হয়তো এখনো পুরোপুরিভাবে ভাইরাসে ইনফেক্টেড হয়নি। সে হয়তো হাফ জম্বি এবং হাফ মানুষ। এরপর তারা দুজন মিলে আবারও পথ চলতে শুরু করে, যার পথে তারা একটি গাড়ির মধ্যে কিছু খাবার পায়, যেটা তারা দুজনেই ভাগ করে খায়। আর কিছুক্ষণ পর তারা একটি পরিষ্কার নালা থেকে পানি পান করে। এভাবেই পথ চলতে চলতে আবারও রাত হয়ে যায়, তাই তারা জঙ্গলের একটি সুরক্ষিত জায়গাতে আশ্রয় নেয়। সেদিন রাতটা তারা কোনো মতে কাটিয়ে দেয়। এভাবেই তাদের প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। এবার পরের দিন সকালে দেখা যায় যে হিরোমির এত পরিমাণ খিদে পেয়েছিল যে তার চলার মতো আর কোনো শক্তি ছিল না। তাই ইউকি তখন হিরোমিকে তার পিঠে উঠিয়ে নেয়, আর সে আস্তে আস্তে পথ চলতে শুরু করে। যার পথে তারা একটি ট্রলি পায়, যেখানে শুধুমাত্র খাবারের খোসা পড়েছিল। তবে ট্রলিটিতে মাউন্ট ফুজির অ্যাড্রেস লেখা রয়েছে, যেটা দেখে তারা দুজনই অনেক খুশি হয়ে যায়, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে তারা হয়তো মাউন্ট ফুজির অনেক কাছে চলে এসেছে। তবে হিরোমি এখন একদম নিস্তেজ হয়ে পড়েছিল, তাই ইউকি তখন হিরোমিকে সেই ট্রলিটিতে বসিয়ে নেয়, আর সে হিরোমিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তবে যেহেতু এখন তারা দুজনই অনেক বেশি ক্ষুধার্ত ছিল, তাই ইউকি হিরোমিকে নিয়ে প্রথমে একটি সুপার শপে যায়, যেখান থেকে তারা খাবার পানি আনতে পারবে। তবে সুপার শপের সামনের অবস্থাও খুব একটা ভালো ছিল না। এখানেও অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, এমনকি আশেপাশে অনেক মানুষও মরে পড়েছিল। এইবার ইউকি কোনো মতে হিরোমিকে নিয়ে সেই সুপার শপের ভেতরে চলে যায়, যেখানে প্রথমেই তারা একটি কাপড়ের স্টোর দেখতে পায়। তাই তারা তখন তাদের পুরনো কাপড়গুলো চেঞ্জ করে ফেলে, কারণ অনেকদিন ধরে এই কাপড়গুলো তারা পরে আছে। কিন্তু ঠিক এমন সময় সেখানে একটি জম্বি এসে ইউকির উপর হামলা করে। জম্বিটি এখানে ইউকিকে কামড় দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় পেছন থেকে কেউ একজন জম্বিটির উপর হামলা করে। জম্বিটির মাথা ফেটে সে সেখানেই মারা যায়। ইউকি দেখতে পায় যে এখানে একটি মেয়ে এসেছে। মেয়েটির নাম হচ্ছে ইয়াবু। সেও ছিল ইউকিদের মতোই একজন সার্ভাইভার্স। তবে ইয়াবু এখানে হিরোমির এই অবস্থা দেখে তার কাছে আসে। ইউকি এতে বেশ ভয় পেয়ে যায়। সে ভাবছিল ইয়াবু হয়তো হিরোমিকে জম্বি ভেবে মেরে ফেলবে, তাই সে এখানে ইয়াবুকে জানায় যে তার ঘুমানোর রোগ আছে, তাই সে এভাবে ঘুমোচ্ছে। আর ঠিক এমন সময় ইয়াবুর পিছু পিছু সেখানে আরো অনেক মানুষ চলে আসে। তারাও ছিল একটি সার্ভাইভার্সদের টিম। আর তারও এখানে হিরোমিকে দেখে জানতে চায় যে মেয়েটি জম্বি ভাইরাসে ইনফেক্টেড কিনা, কিন্তু ইউকি বলে ওর শরীর অনেক দুর্বল, তাই সে এভাবে ঘুমোচ্ছে। তবে একজন ব্যক্তির এখানে হিরোমির উপর সন্দেহ হচ্ছিল। তবে আরেকজন ব্যক্তি এখানে বলে যে আসলে এই মেয়েটি জম্বি ভাইরাসে ইনফেক্টেড নয়, কারণ জম্বিরা কখনো ঘুমোয় না। তাই তারা ইউকি এবং হিরোমিকেও তাদের টিমে নিয়ে নেয়, কারণ তারা সবাই মিলেও মাউন্টেন ফুজিতে যাচ্ছে। তবে তাদের একটি আস্তানা আছে, তাই তারা প্রথমে তাদের আস্তানাতে যাবে। এবার তারা সবাই মিলে আশেপাশে জম্বিদের হাত থেকে বাঁচার জন্য প্রথমে একটি গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। সেখানে থাকা একটি বিল্ডিং এর ছাদের অপর প্রান্ত থেকে বেশ কয়েকজন মানুষ থালা বাসন দিয়ে বিভিন্ন শব্দ করছিল, যার ফলে জম্বিরা আকৃষ্ট হয়ে সেদিকে যাচ্ছিল। আর সেই বিল্ডিং এর অপর প্রান্তে ছিল ইয়াবু এবং তার পুরো টিম। আর জম্বিরা যখন সেদিকে চলে যায়, সেই সুযোগে ইয়াবু এবং তার পুরো টিম বিল্ডিং এর পেছনে চলে আসে। আর তারা পেছনের একটি সিঁড়ি দিয়ে বিল্ডিং এর ছাদে চলে যায়। ইউকিও অনেক কষ্ট করে কোনো মতে হিরোমিকে নিয়ে ছাদে উঠে যায়। ছাদে ইয়াবুদের আরো অনেক টিম মেম্বার ছিল। তারা এখানে ইউকি এবং হিরোমিকে ওয়েলকাম জানায়। ইউকি তো এই জায়গাটি দেখে একদম অবাক হয়ে যায়, কারণ এটা আসলে কোনো আস্তানা ছিল না, বরং এটা যেন ছিল একটি শহরের মতো, যেখানে খাবার পানি থেকে শুরু করে মানুষের প্রয়োজনীয় সবকিছু রয়েছে। এখানে আবার সবকিছু ম্যানেজমেন্টের জন্য একজন ম্যানেজার ছিল। তো ম্যানেজার এখানে ইউকির গানটি দেখে ইউকিকে বলে, তোমার এই গানটি কি আসল গান? তুমি কি এটা চালাতে পারো? ইউকি তখন তাকে বলে যে সে অনেক বছর আগে একটি গান শোতে ফার্স্ট হয়েছিল, কারণ তার গান চালানোর দক্ষতা অনেক বেশি ভালো।
তাছাড়া তার কাছে গানের লাইসেন্সও রয়েছে। ম্যানেজার তখন তাকে বলে, আমাদের টিমে তোমার মতো একজন সদস্যের প্রয়োজন ছিল, আর ভালো হয়েছে যে আমরা সময় মতো তোমাকে পেয়েও গিয়েছি। এমন সময় ইউকির কাছে একজন ঘড়ির দোকানদার আসে। সে ইউকিকে তাদের টিমে ওয়েলকাম জানানোর জন্য অনেকগুলো ঘড়ি উপহার দেয়। এরপর দেখতে দেখতেই রাত হয়ে যায়। হিরোমি যেহেতু হাউস জম্বি ছিল, তাই ইউকি হিরোমির একটি চোখ বেঁধে দেয়, যাতে করে কেউ এটা বুঝতে না পারে। এবার সেদিন রাতের বেলা ইউকি এবং ইয়াবু গল্প করছিল। ইয়াবু এখানে ইউকির সম্পর্কে জানতে চাইলে ইউকি তাকে জানায় যে সে একজন কমিক্স রাইটার ছিল। ইয়াবু তখন বলে যে তার নাকি কমিক্সের উপর কোনো ধরনের ইন্টারেস্ট নেই, কমিক্স জিনিসটা তার কাছে অনেক বেশি বোরিং লাগে। তবে সে এখানে ইউকির অনেক প্রশংসা করে। সে বলে যে ইউকি আসার পর তাদের টিমের সবাই অনেক শান্ত হয়ে গিয়েছে, সবাই ইউকির গান দেখে তার উপরে ভরসা করছে, আর তার বিশ্বাস যে ইউকিও তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। কিন্তু ইউকি এখানে তাকে এই বিষয়টি বলে না যে সে নিজে আসলে কত বড় একজন লুজার, আর তারা কিনা উল্টো তাকে হিরো ভাবছে। এবার পরের দিন সকালে ইউকি হিরোমির সঙ্গে গল্প করছিল। সে হিরোমিকে বলে যে হিরোমি যেন কোনো চিন্তা না করে, কারণ সব সময় সে তার পাশে আছে। আর তার চোখের কথা কেউ জিজ্ঞাসা করলে সে সবাইকে যেন বলে যে সে তার চোখের মধ্যে আঘাত পেয়েছে, তাই সে তার চোখ বেঁধে রেখেছে। এরপর ইউকি উপর থেকে দাঁড়িয়ে আশেপাশের জম্বিদেরকে দেখছিল। আর ঠিক এমন সময় সেখানে সেই ঘড়ির শপের লোকটি চলে আসে। সে এখানে ইউকিকে বলে যে জম্বিরা সচরাচর তাদের পছন্দের কাজগুলো বারবার করতে থাকে, অর্থাৎ রিপিট করে। আর ইউকিও এখানে এই বিষয়টি লক্ষ্য করছিল। সে দেখতে পায় একটি জম্বি রাস্তার মধ্যে বারবার হাই জাম্প করছে, আর সে নিজে নিজেকে আঘাত করছে, এবং এই একই কাজ সে বারবার করছে। অন্যদিকে আবার আরেকটি জম্বি একটি শপের দরজা খোলার চেষ্টা করছিল। সেই লোকটি তখন ইউকিকে বলে, ওই যে শপটির সামনে যে জম্বিটিকে দেখছো, সেই জম্বিটি আসলে আমার ওয়াইফ ছিল। সে শপিং করতে অনেক ভালোবাসতো, আর তাই সে জম্বি হওয়ার পরে শপিং এর বিষয়টি রিপিট করছে। এভাবে প্রত্যেকটি জম্বি নিজেদেরকে খুশি রাখতে বারবারই একই কাজ করে। এভাবেই প্রত্যেকটি জম্বি নিজেদের পছন্দের কাজগুলো রিপিট করতে থাকে। এবার সেখানকার ম্যানেজার তাদের সবাইকে তার কাছে ডাকে। এরপর সে সবাইকে জানায় যে তাদের কাছে এখন আর খুব বেশি খাবার নেই, তাই তাদেরকে খাবারের ব্যবস্থা করতে যেতে হবে। কিন্তু শহরের যেই ভয়ানক পরিস্থিতি দেখা যাচ্ছে, এতে করে আমাদের রাস্তা দিয়ে শপিং মলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তবে একটি শপিং কমপ্লেক্সের মালিক আমাদের একজন টিম মেম্বার ছিল, আর সে জম্বি হওয়ার আগে আমাদেরকে একটি ম্যাপ দিয়ে গিয়েছে, যেখানে শপিং মলে প্রবেশ করার বেসমেন্টের একটি রাস্তা দেওয়া আছে। আর যদি আমরা কোনোভাবে একবার সেখানে যেতে পারি, তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে খাবার আনতে পারবো। আর ম্যানেজার মূলত এই সমস্ত কথা ইউকিকেই বলছিল। ইউকি তখন তাদেরকে বলে, তোমরা সবাই মিলে আমাকে কেন এসব কথা বলছো, আমি এতে কি করতে পারি? ইউকির কথা শুনে ম্যানেজার বুঝতে পারে যে ইউকি আসলে একজন লুজার। তার কাছে গান থাকলেও তার মনে কোনো সাহসী নেই। তাই সে ইউকিকে বলে, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু তোমার গানটি আমাকে দিয়ে দাও, আমি এবং আমার টিমের সবাই মিলে বাকি কাজগুলো করব। আর তোমাকে আমরা শুধু তোমার গানটি দেখিয়ে বাঁচিয়েছি, যেটা আমাদের টিমের জন্য কাজে লাগবে। ম্যানেজারের কথা শুনে ইউকি কিছুটা ভয় পেয়ে যায়। অন্যদিকে তাদের টিমেরই একজন গ্যাংস্টারের মতো লোক হিরোমির কাছে আসে, কিন্তু হিরোমিকে বাঁচানোর জন্য সেখানে ইয়াবু এসে দাঁড়ায়। তখন সেই লোকটি বলে যে হিরোমি এখন শুধু আমাদের। কিন্তু ইয়াবু এখানে হিরোমিকে প্রোটেক্ট করতে চাইলে তাদেরই একজন লোক ইয়াবুর গলায় চাকু ধরে, আর অন্য আরেকজন হিরোমিকে টেনে বাইরে নিয়ে আসে। আর এখানে তাদের আওয়াজ শুনতে পেয়ে ইউকি চলে আসে। ইউকির পিছু পিছু ম্যানেজার এবং তার সঙ্গীরাও আসে। ইউকি এখানে হিরোমিকে বাঁচানোর জন্য ম্যানেজারের দিকে তার বন্দুক তাক করে বলে, তোমার টিমের লোকদেরকে বলো হিরোমিকে ছেড়ে দিতে, তা না হলে আমি এক এক করে প্রত্যেককে গুলি করে মেরে ফেলবো। কিন্তু কেউই এখানে ইউকির কোনো কথা শুনছিল না। ইউকি এতে বেশ ভয় পেয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে হিরোমি প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে সেই ব্যক্তিকে ধরে ফেলে দেয়, যে কিনা তাকে এতক্ষণ ধরে রেখেছিল। এরপর সে সেই গ্যাংস্টার ছেলেটিকেও ছুঁড়ে ফেলে দেয়, এবং সে তার চোখের কাপড়টিও খুলে ফেলে, যেটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। সবাই বুঝতে পারে যে হিরোমি জম্বি ভাইরাসে ইনফেক্টেড। তাই ম্যানেজার এখানে এক মুহূর্তও দেরি না করে সেই হিরোমির মাথায় তার কাছে থাকা একটি তীর ছুঁড়ে মারে। আর ইউকির কাছে বন্দুক থাকা সত্ত্বেও ইউকি সাহস করে সেখানে গুলি চালাতে পারে না। তবে হিরোমির এই অবস্থা দেখে সে সেখানে চিৎকার করতে থাকে, আর এই সুযোগে ম্যানেজারের লোকেরা তার কাছ থেকে তার বন্দুক ছিনিয়ে নেয়। এরপর তারা তাকে একটি রুমের মধ্যে নিয়ে গিয়ে প্রচন্ড মারধর করে। এদিকে বন্দুকটি ছিল সেই গ্যাংস্টার লোকটির কাছে। ম্যানেজার তখন তার কাছে বন্দুকটি চায়, কিন্তু সেই গ্যাংস্টার তখন তাকে বলে, হিরোমি নামে সেই মেয়েটি আমার ছিল, কিন্তু তুমি তাকে মেরে ফেলেছ,
তাই তার বদলে এই বন্দুকটি এখন আমার, আর আজ থেকে এই পুরো টিমের লিডারও আমি। কথা শুনে ম্যানেজারের প্রচন্ড রাগ হচ্ছিল। এদিকে ইউকি সেখান থেকে বেরিয়ে হিরুমির তাঁবুর কাছে আসে, যেখানে ইয়াবু মন খারাপ করে চুপচাপ বসেছিল। ইউকি তখন তার কাছে হিরুমির কথা জানতে চায়। ইয়াবু তখন তাকে দূরের একটি তাঁবুতে নিয়ে যায়, যেখানে ইয়াবু হিরুমির ট্রিটমেন্ট করে তাকে শুইয়ে রেখেছিল। অর্থাৎ হিরুমি এখনো বেঁচে আছে, যেটা দেখে ইউকি অনেক খুশি হয়ে যায়। ইয়াবু তখন ইউকিকে বলে যে হিরুমি কোনো সাধারণ জম্বি নয়, তার ভেতরে অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। এমনকি সে একজন জম্বি হলেও তার মস্তিষ্ক একদম স্বাভাবিকভাবেই কাজ করছে। ইউকি তখন তার কাছে জানতে চায় যে সে এসব কিভাবে জানল। ইয়াবু তখন তাকে বলে যে সে অনেক বছর ধরে একটি হসপিটালের নার্স ছিল, কিন্তু যখন জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে তখন সে তার পেশেন্টদেরকে ফেলে জীবন বাঁচানোর জন্য পালিয়ে এসেছে। তবে এখন সে এটার জন্য অনেক গিল্টি ফিল করছে, তাই সে যেভাবেই হোক হিরুমিকে বাঁচাতে চেয়েছিল, যেটার জন্য সে আপ্রাণ চেষ্টা করেছে। এরপর সে ইউকিকে অনেক গুরুত্বপূর্ণ একটি কথা জানায়। সে বলে যে যেহেতু হিরুমি জম্বি হওয়ার পরে এত শান্ত রয়েছে, এমনকি তার শরীর একদম মানুষের মতোই কাজ করছে, তাই আমরা হয়তো হিরুমির ব্লাডের মাধ্যমে ভ্যাকসিন তৈরি করতে পারবো। এরপর ইউকি ইয়াবুকে বলে, জানো ইয়াবু, তোমার চাইতেও অনেক বেশি গিল্টি আমি ফিল করছি, কারণ আমি এতটাই অপদার্থ একজন মানুষ যে আমার কাছে বন্দুক থাকার পরও কখনো আমি এটাকে কাজে লাগাতে পারিনি। তবে এখন যেহেতু আমি একটি টিমের মধ্যে ফেসে গিয়েছি, তাই অন্তত তাদের সঙ্গে যোগ দিয়ে কাজ করার চেষ্টা করি। আমি বেসমেন্টে গিয়ে তাদের সঙ্গে খাবার আনতে যাচ্ছি, ততক্ষণে তুমি দয়া করে হিরুমির দিকে খেয়াল রেখো। এরপর ইউকি সেই গ্যাংস্টারের টিমে গিয়ে যোগ দেয়, আর ম্যানেজারের কাছে যে তীর ধনুকটি ছিল সেটাও সেই গ্যাংস্টারের একজন লোক তার কাছ থেকে ছিনিয়ে নেয়। তারা বিল্ডিং এর অপর প্রান্ত দিয়ে ছাদ থেকে নিচে নেমে আসে, আর এদিকে টিমের বাকি সদস্যরা মিলে উপর থেকে আওয়াজ করে তাদের দিকে জম্বিদেরকে অ্যাট্রাক্ট করছিল। আর এই সুযোগে ইউকিরা সবাই বেসমেন্টে যেতে সফল হয়। তারা একটি টর্চের মাধ্যমে ম্যাপ দেখে দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে বেসমেন্টে লাইট জ্বলে ওঠে, আর তারা সবাই পেছনে তাকিয়ে দেখতে পায় যে তারা অলরেডি একটি সুপার শপের মধ্যে চলে এসেছে, যেখানে প্রচুর পরিমাণে খাবার ছিল। এতে তারা অনেক খুশি হয়ে যায়, কিন্তু ঠিক এমন সময় সেখানকার লাউড স্পিকারে গান বেজে ওঠে। এতে তারা সবাই দুশ্চিন্তায় পড়ে যায়, আর চিন্তা করতে থাকে যে এখানে গান কে বাজাচ্ছে। এমন সময় তারা লক্ষ্য করে যে ম্যানেজার তাদের সঙ্গে নেই, আর এই কাজগুলো প্রতিশোধ নেওয়ার জন্য ম্যানেজারই করছে। এরপর এখানে গানের আওয়াজ পেয়ে ভয়ানক একটি জম্বি চলে আসে, আর সে একজন সদস্যের উপর হামলা করে দেয়। ফলে সেই গ্যাংস্টার তখন জম্বিটিকে গুলি করে দিয়ে অনেক খুশি হয়ে যায়। কিন্তু এমন সময় দেখা যায় যে সেই সুপার শপের দিকে প্রচুর পরিমাণে জম্বি এখন ধেয়ে আসছে। সবাই তখন সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তারা বেসমেন্টের যেই রাস্তা দিয়ে পালাতে যাবে সেই রাস্তা দিয়েও মিউজিক শুনে জম্বিরা চলে আসে। এখানে সেই গ্যাংস্টারকে জম্বিরা ধরতেই যাচ্ছিল, কিন্তু সে নিজে বাঁচার জন্য তার টিম মেম্বারদেরকে জম্বিদের দিকে ঠেলে দেয়, আর বাকিরা অন্যান্য জায়গা দিয়ে পালাতে শুরু করে। এদিকে কন্ট্রোল রুম থেকে ম্যানেজার এই সবকিছু দেখছিল, আর সে এসব দেখে অনেক মজা নিচ্ছিল। এমনকি সে তাদের সবাইকে আরো বেশি শাস্তি দেওয়ার জন্য সেখানকার আরো বেশ কয়েকটি স্পিকারে গান বাজিয়ে দেয়। সেখানে আবার একটি জম্বি গান শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, আর সে লাফিয়ে লাফিয়ে সোজা হিরুমিদের তাঁবুর কাছে এসে পড়ে। অন্যদিকে হঠাৎ করে সেই গ্যাংস্টারের উপর একটি জম্বি আক্রমণ করে বসে, ফলে তার হাত থেকে সেই বন্দুকটি নিচে পড়ে যায়। অন্যদিকে ইউকি সেই জম্বিদের হাত থেকে বাঁচার জন্য সেই সুপার শপের একটি ছোট্ট রুমের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, আর সে ভেতর থেকে দেখতে পায় যে সুপার শপের ভেতরেও অনেক জম্বি চলে এসেছে। এমন সময় সেখানকার মাটিতে পড়ে থাকা একটি ওয়াকি টকির মধ্যে ইয়াবুর আওয়াজ ভেসে আসছিল। ইয়াবু এখানে সাহায্য চাইছিল। সে বলছিল যদি আমাদেরকে কেউ শুনে থাকেন তাহলে আমাদেরকে বাঁচাতে আসুন। তাঁবুর মধ্যে কোনো মতে একটি জম্বি পৌঁছে গিয়েছে, আর সে অলরেডি আমাদের প্রত্যেকটি সদস্যের উপর হামলা করে ফেলেছে। আমাদেরকে যেভাবেই হোক বাঁচান। ওয়াকি টকির মাধ্যমে এই সমস্ত কথা ইউকি শুনতে পায়, আর সে তাদের দুজনের জন্যই অনেক চিন্তিত হয়ে পড়ে। আর সে বারবার তাদেরকে বাঁচাতে যেতে চাইছিল, কিন্তু সে তার কল্পনাতে দেখতে পায় যে বাহিরে গেলেই তাকে জম্বিরা ধরছে। তবে অনেক সময় ধরে দ্বিধাদ্বন্দ্বে থাকার পর সে চিৎকার করে হিরোর মতো সেখান থেকে বেরিয়ে আসে। তবে সৌভাগ্যবশত সেখানে কোনো জম্বি ছিল না, তাই ইউকি অনেকটাই শান্ত হয়ে যায়। কিন্তু ঠিক এমন সময় একটি জম্বি এসে তার হাতের মধ্যে কামড় দিয়ে দেয়। জম্বিটি তাকে কোনোভাবেই ছাড়ছিল না, তবে ইউকি কোনো মতে সাহস করে সেই জম্বিটিকে মেরে ফেলে। এরপর দেখা যায় তার হাতে সেই লোকটির দেয়া ঘড়িগুলো পড়েছিল, যে কিনা তাকে ঘড়িগুলো উপহার দিয়েছিল। তাই এবারের মতো সে বেঁচে যায়। ইউকি তখন ওয়াকিটকি উঠিয়ে বলে, তোমরা একদমই ভয় পেও না, আমি এক্ষুনি তোমাদেরকে বাঁচাতে আসছি।
এরপর ইউকি সেখানকার ফ্লোরে তার গানটি খুঁজে পায়। এতে সে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ইয়াবু সেই জম্বির হাত থেকে বাঁচার জন্য হিরোমিকে তার পিঠে উঠিয়ে কোনো মতে সেই বেসমেন্টে চলে আসে। আর সেখানে ম্যানেজার দাঁড়িয়ে ছিল, তাই ইয়াবু চাইলে তার সঙ্গে আসতে পারে। ইয়াবু তখন তার কাছে ইউকির কথা জানতে চায়। ম্যানেজার তখন তাকে বলে, আমি সেই অপদার্থের কথা জানি না, এতক্ষণে ও হয়তো জম্বি হয়ে গিয়েছে। তুমি চাইলে একা আমার সঙ্গে আসতে পারো, আর এই হিরোমিকেও তুমি এখানে ফেলে চলে এসো। কিন্তু ইয়াবু এতে রাজি হয় না। আর কিছুক্ষণ পরেই দেখা যায় যে হঠাৎ করে সেই ম্যানেজারও এখানে জম্বি হতে শুরু করে, অর্থাৎ তাকেও কোনো জম্বি কামড় দিয়ে ফেলেছিল। যেটা দেখে ইয়াবু হিরোমিকে নিয়ে পালাতে শুরু করে। আর ঠিক এমন সময় সেখানে ইউকি চলে আসে। ইউকি গুলি করে ম্যানেজারকে মেরে ফেলে। এমন সময় দৌড়তে দৌড়তে সেখানে একটি লোক আসে। সেই সাথে অপর প্রান্ত থেকে সেই ঘড়ির দোকানদারও আসে, যার পেছনে অনেকগুলো জম্বি ছিল। এরপর দেখতে দেখতে তাদের সবাইকে চারিপাশ থেকে জম্বিরা ঘিরে ফেলে। ইউকি এবং বাকি সবাই মিলে কোনো মতে একটি সাইডে চলে যায়। আর ইউকি এখানে তাদেরকে বলে যে তার কাছে এখন 96টি বুলেট আছে, সে চাইলে একসঙ্গে অনেকগুলো জম্বিকে মারতে পারবে, তাই তারা যেন কোনো চিন্তা না করে। এরপর হিরোমি এখানে ইউকিকে বলে যে ইউকিকে নিয়ে তার অনেক গর্ব হচ্ছে, আর ইউকির জন্যই সে নিজেকে সুরক্ষিত মনে করছে। ইউকি তার জন্য আসল হিরো। এটা শুনে ইউকি তার মাঝে অনেক সাহস পায়, আর সে হিরোর মতোই জম্বিদের সামনে এগিয়ে যায়। এরপর এক এক করে সে প্রত্যেকটি জম্বিকে শুট করে মারতে থাকে। তাকে টিমের বাকি সদস্যরাও সাহায্য করছিল। তবে এভাবে করে প্রায় প্রত্যেকটি জম্বিকে মেরে ফেলার পর সেখানে তারা শুধুমাত্র 3জনই বাঁচতে পারে। কিন্তু ঠিক এমন সময় সেখানে সেই জম্বিটি চলে আসে, যে কিনা লাফিয়ে লাফিয়ে অনেক উঁচুতে উঠতে পারে। আর এই জম্বিটি অনেক বেশি শক্তিশালী ছিল। আর ইউকির কাছে শুধুমাত্র একটি বুলেট ছিল, আর এই বুলেটটি তাকে জম্বিটির মাথায় শুট করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত সে সেই জম্বিটিকে গুলি করে মারতে পারে। সে জম্বিটির মাথায় গুলি করে, কিন্তু এই জম্বির মাথা আগে থেকেই ফাটা ছিল, তাই এতে খুব একটা প্রভাব পড়ে না। কিন্তু এখন যেহেতু ইউকির কাছে কোনো বুলেট ছিল না, তাই জম্বিটি তার কাছে আসলে সে তার বন্দুক দিয়ে জম্বিটির মাথা একদম ফাটিয়ে দেয়। ফলে শেষ পর্যন্ত জম্বিটি মারা যায়। আর ইয়াবুর কাছে ম্যানেজারের সেই গাড়িটির চাবি ছিল, যেটা সে সুযোগ পেয়ে ম্যানেজারের কাছ থেকে নিয়ে নিয়েছিল। তাই তারা 3জন মিলে তখন সেই গাড়িতে করে বেরিয়ে পড়ে। ইয়াবু তাদেরকে নিয়ে হসপিটালের দিকে যাচ্ছে, যাতে করে সে হিরোমির মাধ্যমে ভ্যাকসিন তৈরি করতে পারে, আর তাদের পৃথিবীকে জম্বি ভাইরাস মুক্ত করতে পারে। এরপর ইয়াবু এখানে ইউকির নামের অর্থ জানতে চায়। ইউকি তখন অনেক প্রাউড ফিল করে